একটা মাথায় আসতে আমি ফট করে বলতে লাগলাম, আমি তো আপনার রুমে নক করেছিলাম, ভেতর থেকে সারা শব্দ আসেনি। আপনার কিছু হয়েছে এইভাবে আমি ভেতরে প্রবেশ করেছিলাম। এই বলে ওনাকে কিছু বলতে না দিয়ে আমি আসি ভাইয়া, আমাকে দেখতে না পেয়ে সারিদ কান্না করবে। কথাটা বলতে দেরি হলো, কিন্তু আমার চলে যেতে আর দেরি হলো না। বড় বড় পা ফেলে ওনার সামনে থেকে আমি চলে এলাম। আজ শুক্রবার, কিচেনে রান্না করছি আমি, সাথে রুহি সাহায্য করছে আমাকে। কালকে নতুন বাসায় চলে যাব। হঠাৎ আঙ্কেল আবদার করে বলল আমার হাতে বিরিয়ানি খাবে। কালকে যেহেতু চলে যাব, তাই জমেলা খালার আন্টিকে বিশ্রাম করতে বলে আমি আর রুহি কাজে লেগে পড়ি, রান্নার কাজে। আগে যখন রুহিদের বাসায় আসতাম, মাঝে মধ্যে আমি আর রুহি নতুন কিছু বানানোর চেষ্টা করতাম। আমাদের রান্না কেমন হয়েছে সেটা বলার জন্য তো আঙ্কেল ছিলই। আঙ্কেল আন্টি আমাকে আর রুহিকে কখনো আলাদা চোখে দেখেনি, সবসময় আমাকে নিজের মেয়ের মতোই দেখেছেন। কিন্তু আমার জীবনে কঠিন পরিস্থিতি সম্পর্কে কিছুই বলতে পারছি না। বললে হয়তো বা তারা আমাকে কোথাও যেতে দিবে না, এই বাসায় থাকতে বলবে। তাদের কথা তো আমি ফেলতেও পারবো না, তাই উনাদের এখন পর্যন্ত কিছু বলা হয়নি। জানি পরে জানতে পারলে হয়তো বা খুব অভিমান করবে আমার উপর। তবুও আমি আর নিজেকে আর সারিদকে কারোর উপর বোঝা বানাতে চাই না। এই এত কি ভাবছিস? রুহির কথায় আমার ভাবনায় ছেদ ঘটে। কই কিছু না তো। রুহি আবার বলল, কিছু যদি নাই ভাবছিস তাহলে কখন থেকে ডেকে যাচ্ছি, উত্তর দিচ্ছিস না কেন? আমি বললাম, ও এমন কিছু না, তুই কি জন্য ডেকেছিস সেটা বল। তারপর রুহি আমাকে বলে 12:30 বেজে গেছে, সারিদকে গোসল করিয়ে তৈরি করে দে, দেরি হয়ে যাচ্ছে তো। আমি ওকে বললাম, আচ্ছা ঠিক আছে, তুই এদিকটা একটু দেখ, আমি 1 নিমিষে গোসল দিয়ে ওকে রেডি করে নিয়ে চলে আসছি। এই বলে রুমে গিয়ে সারিদকে নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। আঙ্কেল আর রাদিল ভাইয়া জুম্মার নামাজে যাবে শুনে সেও বাইনা ধরেছে ওদের সাথে নামাজ পড়তে যাবে। আঙ্কেল আর রাদিল ভাইয়ার উপর ভরসা থাকলেও সারিদকে একা দিতে চাইছিলাম না। ও এখনো ছোট, পরে দেখা যাবে নামাজের মধ্যে ওদেরকে বিরক্ত করতে পারে। কিন্তু সারিদ সে তো যাবে, সে নাসর বান্দা। আমি মানা করে দেওয়ায় সে আঙ্কেল আন্টির কাছে গিয়ে কান্না করতে করতে বলে সে তাদের সাথে যেতে চায়। আঙ্কেল আর রাদিল ভাইয়াও সারিদকে নিয়ে যাবে বলে বায়না ধরে ফেললো। অবশেষে হার মেনে রাজি হয়ে গেলাম আমি। সারিদকে গোসল করিয়ে দিয়ে রুমে নিয়ে আসি, ভালো করে চুলগুলো মুছে দিয়ে সাদা পায়জামা পাঞ্জাবি পরিয়ে দিলাম। মাথায় সাদা টুপি পরাতে পরাতে বললাম, মসজিদে গিয়ে কাউকে বিরক্ত করবে না, শান্ত ছেলে মতো থাকবে, নানা ভাই আর মামার কথা শুনবে। আমি কিন্তু নানা ভাইকে ওখানে তুমি কি কি করেছো সব জিজ্ঞাসা করব, মনে থাকবে তো? শেষের কথাটা একটু শাসনের স্বরেই বললাম। সারিদ আমার কথায় সায় জানালো। অতঃপর ওকে নিয়ে ড্রয়িং রুমে চলে আসলাম। ড্রয়িং রুমের সোফায় আঙ্কেল তৈরি হয়ে বসে আছেন। সারিদ আমার হাত ছেড়ে আঙ্কেলের কাছে চলে গেল। তারপর বলল, নানা ভাই দেখো, তুমিও সাদা পাঞ্জাবি পরেছো, আমিও সাদা পাঞ্জাবি পরেছি, আমাকে কেমন লাগছে? সারিদের কথায় আঙ্কেল একটু হাসলেন, তারপর বললেন, তোমাকে অনেক সুন্দর লাগছে, পুরো রাজপুত্রের মতো। কিন্তু নানা ভাই একটা জিনিস নেই। কি নেই নানা ভাই? আমার সাথে এসো, আমি বলছি, বলে আঙ্কেল সারিদকে নিয়ে রুমে চলে গেলেন। একটু পর আবার ফিরে এলেন। এতক্ষণে রাদিল ভাইও সাদা পায়জামা পাঞ্জাবি পরে তৈরি হয়ে এসেছে। এরপর সারিদ আঙ্কেলের রুম থেকে এসে আমাকে বলতেছে, মাম্মাম তুমি আমাকে কিন্তু আতর দিয়ে দাওনি, দেখো নানা ভাই আমাকে আতর দিয়ে দিয়েছে। সারিদের কথায় হালকা হাসলাম আমি। হাসি মুখে ওনাদের সাথে মসজিদে চলে গেল সারিদ। ওনারা চলে যাওয়ার পর আমি রান্না করে চলে আসি। এদিকে বাকি রান্নাটুকু রুহি করে নিয়েছে বিদায় দুজনে গোসল করতে চলে গেলাম। জুম্মার নামাজ শেষে মসজিদ থেকে একে একে বেরিয়ে আসছে মুসল্লিরা। মসজিদের বাইরে একজন জিলাপি বিতরণ করছে। আলী আহমেদ সহ কয়েকজন মসজিদের উন্নতির জন্য মিলে আলোচনা করতেছে। আঙ্কেলের মসজিদ থেকে আসতে একটু দেরি হবে বিদায় রাদিলকে বলে সারিদকে নিয়ে যেত আস্তে আস্তে বাসার দিকে চলে আসে। রাদিল ও সারিদকে কোলে নিয়ে বাসার দিকে আসতে থাকে। রাদিল এক হাতে সারিদকে ধরে রেখেছে, অন্য হাতে জুম্মার বিতরণী জিলাপি। যদিও রাদিলের জিলাপি জিনিসটা পছন্দ নয়, তবুও সারিদের জন্য বাধ্য হয়ে নিয়েছে, নয়তো সারিদ জিলাপি না নিয়ে সেখান থেকে আসবেই না। এরপর সারিদ রাদিলকে বলে, মামা আমি যে তোমাকে জিলাপির জন্য বলেছি ওইটা কিন্তু তুমি মামামকে বলবে না, কেমন? রাদিল একটু ভ্রু কুচকে তাকালো সারিদের দিকে, সন্দিহান কণ্ঠে বলল, কেন? রাদিল একটু ছোট করে বলল, আমি যে জিলাপির জন্য আসতে চাইনি এটা জানলে মামা রাগ করবে, প্রমিস করো তুমি মামাকে কিছু বলবে না। রাদিল কিছু একটা ভাবলো, তারপর দৃঢ় স্বরে বলল, আচ্ছা বলবো না, ঠিক আছে, তবে একটা শর্ত আছে। সারিদ ছোট ছোট চোখ করে রাদিলের দিকে তাকালো আর বলল, কি শর্ত? রাদিল কোনো ভুনিতা ছাড়াই বলল, আজ থেকে আমাকে আর মামা বলবা না, আমাকে পাপা বলে ডাকবা। সারিদ চমকালো, ফেল ফেল করে তাকিয়ে রইল রাদিলের মুখের দিকে। সারিদ তখন বলে, কিন্তু তুমি তো আমার পাপা না। এক মুহূর্তের জন্য থেমে গেল রাদিল, একবার সারিদের দিকে তাকিয়ে দেখলো, তারপর আবার পা চালাতে চালাতে বলল, এখন হয়নি তো কি হয়েছে, আর হতে আর কতক্ষণ, এখন থেকে আমাকে পাপা বলার অভ্যাস করে নাও।
এরপর গোসল সেরে ভেজা কাপড়গুলো বারান্দায় মেলে দিলাম। রুমে এসে মাথার পেঁচানো টাওয়ালটা খুলে চুলগুলো ছেড়ে দিলাম। নিচে এসে রুহির পাশের সোফায় বসে নতুন বাসায় কি কি কিনতে হবে তা নিয়ে কথা বলতে লাগলাম। আমাদের কথার মাঝে রাদিল ভাইয়া সারিদকে কুলে নিয়ে ড্রয়িং রুমে আসে। সারিদ রাদিল ভাইয়ার কোল থেকে নেমে আমার কাছে এসে জিলাপির প্যাকেটটা আমার হাতে দেয় আর বলে, মামাম দেখো, মসজিদ থেকে তোমার জন্য ফেভারিট জিলাপি এনেছি তোমার। ওপাশ থেকে রুহি গাল ফুলিয়ে বলল, শুধু মামার জন্য বুঝি, আমার জন্য আনোনি? তোমাদের দুজনের জন্য এনেছি খালামণি, তুমি আর মাম্মা মিলে খাবে এগুলো। ওরে আমার ছোট পাখি, আমার কথা তুমি মনে রেখেছিলে? বলে রুহি সারিদকে কোলে নিয়ে ওর নাক টেনে দেয়। সারিদের নাক টেনে দেওয়ায় ওর কিছুটা অভিমান হলো। সে তখন অভিমান নিয়ে রুহিকে শাসিয়ে বলল, এই একদমই আমার নাক টেনে দেবে না। রুহি জিজ্ঞাসার দৃষ্টিতে বলল, তুমি যদি আমার নাক টেনে লম্বা করে দাও পরে আমাকে পচা দেখাবে। সারিদের কথায় হেসে উঠলো রুহি। রুহির সাথে সারিদও হাসে। কতগুলো দিন পর সারিদকে এত হাসি খুশি দেখলাম। রুহি আবার ওর নাক টেনে দেয়। পুনরায় নাক টেনে দেওয়াতে সারিদ রুহির কোল থেকে নেমে পড়ে যায়। এতক্ষণে আঙ্কেলও চলে এসেছে। পাঞ্জাবি পায়জামা পাল্টাতে চলে যান উনি ওনার রুমে। আমিও সারিদকে রুমে নিয়ে ওর কাপড় পাল্টে নিয়ে আসি। ড্রয়িং রুমের সোফায় বসিয়ে দিয়ে ডাইনিং টেবিলের দিকে গেলাম। ওদিকে জমেলা, খালা আর রুহি মিলে নানা রকমের পদ টেবিলের দিকে আনছে। আমি ওদের সাথে যোগ দিলাম। একটু পর আঙ্কেল আন্টি আসে। তাদের পরে রাদিল ভাইয়া সারিদকে নিয়ে আসে। জমেলা খালাকে বসতে বলে আমি আর রুহি খাবার পরিবেশন করতে লাগলাম। বিরিয়ানি, পোলাও, কষা মাংস, আলু ভাজি, সরষে ইলিশ রান্না করেছি আমি আর রুহি একসাথে। সাথে বেশি করে কাঠবাদাম আর কিশমিশ দিয়ে পায়েস রান্না করেছি। সারিদের মুখে খাবার তুলে দেওয়ার ফাঁকে ফাঁকে আমিও খেতে থাকলাম। আঙ্কেল খাচ্ছেন আর আমাদের রান্নার প্রশংসা করে আঙ্কেলের সাথে মাঝে মাঝে আন্টি আর জমেলা খালাও যোগ দিচ্ছে। এত এত প্রশংসা পেয়ে আমি আর রুহি তো আনন্দে মাটিতে পাই পড়ছে না। কিন্তু সবার এত এত প্রশংসা পেল রাদিল ভাইয়ের মুখ দিয়ে টু শব্দটিও পর্যন্ত করেনি। চুপচাপ খেয়ে উঠে যান উনি। খাওয়া শেষ হলে জমেলা খালার সাথে মিলে এটো প্লেট গুলো পরিষ্কার করে নেই। এতে জমেলা খালা বেশি পরিশ্রম করা লাগবে না আর সময়ও বেঁচে যাবে। প্লেট গুলো পরিষ্কার করার পর ভালোভাবে ধুয়ে ড্রয়িং রুমের সোফায় শরীরটা এলিয়ে দিলাম। সারির টিভিতে তখন কার্টুন দেখতে ব্যস্ত। আঙ্কেল আন্টি নিজেদের রুমে ঘুমাচ্ছে। রাদিল ভাইয়া আপাতত নিজের রুমেই আছেন। আমি আর রুহি স্কুল জীবনের খুনসুটি নিয়ে হাসি মজা করছি। জমেলা খালা একটু বেরিয়েছেন। প্রত্যেক শুক্রবারে উনি খালুর কবর জিয়ারত করতে যান। তিনি মারা গিয়েছেন অনেক বছর আগে। বিকাল তখন 4টা বাজে। সোফায় অলস ভঙ্গিতে বসে আছে আমি আর রুহি। জমেলা খালা বাসায় ফিরেছেন একটু আগে। কলিং বেল বাজায়, তিনি গিয়ে দরজাটা খুলে দেন। বাহিরে রাফিদ ভাইয়া আর সাজিদ ভাইয়া দাঁড়িয়ে আছেন। ভেতরে প্রবেশ করেন ওনারা। ওনাদের সাথে কুশল বিনিময় শেষে নাস্তা আনতে গেলে দুজনে মানা করে দেন। জমেলা খালাকে শুধু 2 গ্লাস ঠান্ডা পান নিয়ে আনতে বলেন। বাইরে ঘুরতে যাওয়ার জন্য আমাদের তৈরি হতে বলে ওনারা রাদিল ভাইয়ার রুমে চলে যায়। ল্যাপটপে কিছু ইম্পর্টেন্ট কাজ করছিল রাদিল ভাইয়া। তার কাজের ব্যাঘাত ঘটিয়ে রাফিদ আর সাজিদ রুমে প্রবেশ করে। রাদিল, রাফিদ, সাজিদ তিনজনই ছোটবেলার খুব ভালো বন্ধু। আর এখন তো রাদিফের সাথে সম্পর্কটা আরো গাঢ় হয়েছে। হঠাৎ ওদের আগমনে অবাক হয় রাদিল। সে ভুরু কুচকে বলে, কি ব্যাপার তোরা এই সময় এই বাড়িতে হঠাৎ? রাদিলের কথার প্রতি উত্তরে সাজিদ বলল, কেন আমরা কি আসতে পারি না নাকি? সাজিদের তেরা কথা শুনে রাদিল খোঁচা মেরে বলল,